জেলা জলপাইগুড়ি, একটি পাতা দুটি কুঁড়ি। রোমান্টিক মাদকতার মাঝে আবার হাওয়া ভোটের। সূর্যের চোখ একটু লাল হতেই সার দিয়ে বাগানের পথ, পাতা তুলে পায়ে পায়ে ফিরে যাওয়া। ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে এই শ্রমিকদের বেঁচে থাকার লড়াই। প্রত্যাশা, প্রতিশ্রুতি, প্রচার, আদিবাসী জীবনের চোখ ঝলসানো রঙে চুবিয়ে নেওয়া ভোট। ভোট মানেই আবার বেজে উঠবে মাদল, পায়ে পায়ে ছন্দ। প্রতিবার ভোট আসে, সামনে উঠে আসে আদিবাসী সমস্যা, আর সামনে আসে আদিবাসী সংস্কৃতি। যে আদিবাসী সংস্কৃতি রাজনৈতিক প্রচারের অন্যতম অঙ্গ হয়ে ওঠে এই ডুয়ার্সে। ধুঁকতে থাকা চা বাগান, মুখ থুবড়ে পড়া পর্যটন, বিষবাও জলে সমাধিস্থ তিস্তা প্রকল্প, রেল যোগাযোগের দাবি, বেহাল সড়ক, কর্মসংস্থানের মরীচিকা। এরই নাম জলপাইগুড়ি। এই জেলাই এখন স্বপ্ন দেখাচ্ছে বামেদের। এই জেলাই ছিল বামেদের একাধিক দুর্গের অন্যতম সেরা দুর্গ। বাকি সব দুর্গ হাতছাড়া হলেও এই একটিমাত্র দুর্গই আগলে রাখতে পেরেছে তারা। গত পঞ্চায়েত ভোটে জেলা পরিষদও দখলে নিয়েছে সিপিএম। 2009 লোকসভা নির্বাচনে কংগ্রেস তৃণমূল জোট প্রার্থীকে প্রায় 88,000-এরও বেশি ভোটে হারিয়েছিলেন সিপিএম প্রার্থী মহেন্দ্র রায়। তারপর গত 5 বছরে জলপাইগুড়ি শহরের ওপর দিয়ে বয়ে চলা বদ্ধ মজা এই করলা নদীর ওপর দিয়ে বয়ে গেছে বহু জল। পাল্টেছে রাজনীতির সমীকরণ, পাল্টেছে রাজনীতির রং। ফলে নতুন এক চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে সিপিএম প্রার্থী মহেন্দ্র রায়। চ্যালেঞ্জ থাকলেও পঞ্চায়েত ভোটের ফল আত্মবিশ্বাসী করে তুলেছে বাম শিবিরকে। যদিও প্রচারে পিছিয়ে থাকতে রাজি নন সিপিএম প্রার্থী। শহর থেকে বহু দূরে রাতের ঘুটঘুটে অন্ধকারেই তাকে খুঁজে পাওয়া গেল প্রত্যন্ত গ্রামের এক গলিতে। তখনও চলছে তার প্রচারাভিযান। শিওরে ভোট না খাওয়ার সময় নেই। মহেন্দ্র রায়কে খুঁজতে খুঁজতে আমরা পেয়ে গেলাম জলপাইগুড়ি শহর থেকে বহু দূরে এক প্রত্যন্ত গ্রামে, যিনি বাড়ি বাড়ি ঘুরে তিনি তখনও প্রচার চালাচ্ছেন অন্ধকার রাতে। তারা মূলত এই যে গ্রামের প্রত্যন্ত অঞ্চলগুলোতে ঘুরছেন, গ্রামের মানুষের কাছে, দেহাতি মানুষের কাছে কি প্রচার রাখছেন, কি বক্তব্য রাখছেন লোকসভা ভোটকে ঘিরে? কৃষির সংকট, চাকরি পাওয়া যাচ্ছে না, কাজের সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি। দিল্লিতে আপনাদের কি কোনো সম্ভাবনা আছে? নিশ্চয়ই দিল্লিতে মানুষকে কি বলছেন? দিল্লিতে তো হয় ইউপিএ নয় এনডিএ, এরকম একটা সমীকরণ তৈরি হচ্ছে, সেখানে বামেদের ভূমিকা কোথায়? এটা অপপ্রচার করছে বিজেপি। যেটা মনে করছে যে তারা সরকার গঠন করবে, তারা পারবে না, কংগ্রেস তো পারবে না, মানুষ তাদের পিছন থেকে সরে যাচ্ছে। সেই জায়গায় আমরা বামপন্থীরা বিকল্প সরকার হওয়ার যে সম্ভাবনা সেটা আছে, এবং ভোটের পরে সেটা পরিষ্কার হবে। আপনি গ্রামের মানুষের, দেহাতি মানুষ, এই যে যারা নাকি একদম সাধারণ মানুষ, এই যে গ্রামে গ্রামে প্রচার করছেন, তাদের কাছে এইসব বোঝাচ্ছেন যে ইউপিএ নয় এনডিএ নয়, আমরা একটা ফ্রন্ট তৈরি করব আলাদা করে? এটা আপনাকে বলি, গ্রামের মানুষ কিন্তু সচেতন। গ্রামের আর পেটে ভাতের সমস্যাগুলো, সেটাই তো মূল কারণ, যে পেটে ভাতের সমস্যাটা দায়িত্ব কি? দায়িত্ব হচ্ছে কংগ্রেসের যে অর্থনীতি, বিজেপির যে অর্থনীতি, তার যে অর্থনৈতিক পলিসি, সেটাই তো কারণ। কিন্তু শেষ প্রশ্নটা, জলপাইগুড়ি কি উপেক্ষিত থাকলো? পশ্চিমবঙ্গের যে একটা সরকার চলছে, মামাটি মানুষের বা তৃণমূলের সরকার, এই সরকার গণতন্ত্রকে হত্যা করছে পশ্চিমবঙ্গে। আজকে এই যে গ্রামে আমরা মানুষকে ডাকছি, মানুষ এই 2.5 বছরের শাসনে অতিষ্ঠ হয়েছে। মানুষ তাদের অভিজ্ঞতার কথা বলছে, তাদের অভিজ্ঞতার সঙ্গে আমাদের অভিজ্ঞতা মিলছে। তাহলে এই রাজনৈতিক লড়াইয়ে আমরা যেমন বিজেপি বা কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করছি, পশ্চিমবঙ্গে আমরা তৃণমূলের বিরুদ্ধেও আমরা লড়াই করছি। আমরা যেমন এই সমস্যাগুলো নিয়ে পার্লামেন্টে সোচ্চার, আমরা এগুলো তুলে ধরেছি, আগামী দিনে আমরা এগুলো তুলে ধরবো। এই নিয়ে আমাদের একদিকে যেমন আন্দোলন চলবে, আমাদের বিভিন্ন গণসংগঠন তারা যেরকম আন্দোলন করবে, তেমনি পার্লামেন্টে বামপন্থীরা আরো বেশি করে গিয়ে এই বিষয়গুলি আমরা পার্লামেন্টে তুলে ধরবো। মহেন্দ্রবাবুর কথা থেকে যে জিনিসটা উঠে এলো সেটা হচ্ছে উনি অস্বীকার করছেন না উত্তরবঙ্গে বঞ্চনার অভিযোগ রয়েছে, জলপাইগুড়িতে বঞ্চনার অভিযোগ রয়েছে,
কিন্তু তিনি অভিযোগের আঙুল তুলতে চাইছেন কেন্দ্রীয় সরকারের দিকে। তারা যদি তাদের দায়িত্ব পালন করতেন তাহলে হয়তো এই বঞ্চনা, এই অনুন্নয়ন থেকে মুক্ত করা যেত এই উত্তরবঙ্গকে, এই জলপাইগুড়িকে। 2011 বিধানসভা নির্বাচনে প্রবল বাম বিরোধী হওয়ার মাঝেও জলপাইগুড়িতে নিজেদের আধিপত্য বজায় রাখতে পেরেছিল বামেরা। এক নজরে দেখে নেওয়া যাক এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্রের ছবি। জলপাইগুড়ি সদর কংগ্রেস, রাজগঞ্জ তৃণমূল, ফুলবাড়ি ডাবগ্রাম তৃণমূল, মালবাজার সিপিএম, ধূপগুড়ি সিপিএম, ময়নাগুড়ি আরএসপি, মেখলিগঞ্জ ফরওয়ার্ড ব্লক। এ তো গেল রাজনীতির হিসেব নিকেশ, কিন্তু যারা রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত নন তারা কি ভাবছেন ভোট নিয়ে? তরুণ প্রজন্মের মনোভাব জানতে আমরা ঢুঁ দিলাম কলেজ লাগোয়া এক চায়ের আড্ডায়। চলতি হাওয়ায় পথ চলতে চলতে আমরা এসে পৌঁছেছি জেলা জলপাইগুড়ি। জলপাইগুড়ির বাবুপাড়ায় এক চায়ের দোকানের সামনে জটলা দেখে দাঁড়িয়ে পড়লাম আমরা। কলেজের ছাত্র, কলেজ থেকে সদ্য পাশ করা তরুণ প্রজন্মের এই জটলা কি ভাবছে শহরকে নিয়ে, কি ভাবছে এই ভোটকে ঘিরে। জলপাইগুড়িতে কি রকম পরিবেশ তৈরি হয়েছে ভোট ঘিরে? জলপাইগুড়ি আমরা জানি যে এটা একটা শান্তিপ্রিয় শহর, এখানে আমরা সবাই মিলেমিশেই থাকি সব সময়। এখনো অবধি ভোটের হাওয়া ততটা ওঠেনি, এখনো অবধি মোটামুটি ওই দেওয়াল লিখন এরকমই আছে। যে কোনো শাসন ব্যবস্থাই আসুক না কেন, তারা কি জলপাইগুড়ির প্রতি জাস্টিস করেছে কি করেনি, কি ধরনের জাস্টিস হওয়া উচিত ছিল কোনটা হয়নি? এই ক্ষেত্রে আমি আমার অভিজ্ঞতা দিয়ে এটুকুন বলতে পারি যে আজকে যদি জলপাইগুড়ির এই উত্তরবঙ্গের উন্নয়ন হয়, প্রকৃত অর্থে উন্নয়ন অর্থাৎ আমাদের মতন বেকার ছেলে যুবদের হাতে, যুবক যুবতীদের হাতে কাজ, যাতে কাজ আসে, তাহলে হচ্ছে আমার উন্নয়ন হবে, আমাদের উন্নয়ন হবে, সার্বিকভাবে মানুষের উন্নয়ন হবে। আমাদের যে মেন দাবি, জলপাইগুড়ি শহরের যে মেন দাবি সার্কিট বেঞ্চ, সেটার জন্য অনেক কর্মসংস্থান হবে এবং উদ্বোধন হবে করছিল কিছুদিন যাবত, কিন্তু বলে গেছিল উদ্বোধন হবে, কিন্তু এখনো অবধি সেটার কোনো আমরা সদুত্তর পাচ্ছি না। না, আমরা শুধু বলি শিল্প 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 শিল্প, কিন্তু শিল্পের কতগুলো প্রেক্ষাপট দরকার, কতগুলো কন্ডিশন দরকার। সেই কন্ডিশনটা কি আছে জলপাইগুড়িতে? আদৌ কি কন্ডিশন আছে শিল্প করার? শিল্প করার যথেষ্ট পরিকাঠামো রয়েছে, রেল যোগাযোগ ব্যবস্থা, সড়ক যোগাযোগ ব্যবস্থা অনেকটা উন্নত, আর যদি কিছুটা উন্নত করা যায়। আমাদের এখানে জলপাইগুড়ি দীর্ঘদিনের যাবে যে পদাতিক এক্সপ্রেসকে আমাদের এখান থেকে চালাতে হবে টাউন স্টেশন, ধুকে ধুকে মরছে। টাউন স্টেশনের অবস্থা খুব খারাপ জলপাইগুড়িতে। জলপাইগুড়িকে উন্নত করার যথেষ্ট পরিকাঠামো জলপাইগুড়ির মধ্যে আছে। এখন দিল্লির সরকারে যারা বসবে তাদের স্বার্থটা হচ্ছে শুধু বড় লোকদের জন্য, আমাদের গরিব মানুষদের জন্য না। তা আমার মতন গরিব পরিবারের একটা ছেলে চাকরি পাবে, একটা ইন্ডাস্ট্রিতে কাজ করবে, এই দৃষ্টিভঙ্গি থাকলে পরে নিশ্চয়ই জলপাইগুড়ি কেন, প্রত্যন্ত যে কোনো জায়গাতেই ইন্ডাস্ট্রি হতে পারে। সরকারি হাসপাতালে পরিষেবা বাড়াতে হবে, আমাদের এটা হচ্ছে জলপাইগুড়িবাসীর দাবি। দীর্ঘদিন ধরে জমে ওঠা ক্ষোভকে পুঁজি করেই 2011 বিধানসভা নির্বাচনে জেলায় জেলায় জয়ধ্বজা তুলেছে তৃণমূল কংগ্রেস। পুরোপুরি দখলে আনতে না পারলেও জলপাইগুড়িতে সাড়া ফেলেছিল তারা। কিন্তু এবার নতুন আত্মবিশ্বাস নিয়ে এবার ময়দানে ঝাঁপিয়েছে শাসক দল। প্রচারের ফাঁকে কর্মী সভা করতে জেলা পরিষদের অফিসে যাচ্ছেন এখানকার জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী বিজয় চন্দ্র বর্মন। কর্মসূত্রে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত, আর নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় জলপাইগুড়ি থেকে লড়ছেন। কিন্তু জন্মসূত্রে তিনি কোচবিহারের, বাড়ি প্রেমের ডাঙ্গা। খুব ইন্টারেস্টিং একটা সমীকরণ আপনার। জন্ম এক জায়গায়, কর্ম এক জায়গায়, রাজনৈতিক জীবন এক জায়গায়, প্রেমের ডাঙ্গায় জন্ম আপনার। আপনার কি মনে হয় এই হিংসা দীর্ণ রাজনীতিতে কোথাও প্রেমের বার্তা আনতে পারবেন আপনি? নিশ্চয়ই, ব্যক্তি বিশেষে তো হিংসা বিরাজ করে, হিংসা রাজনীতি স্থায়ী হয় না। মানুষের মধ্যে একটা শান্তির বিরাজ তৈরি করতে হবে, শান্তির বাতাবরণ তৈরি করতে হবে। কিন্তু প্রশ্নটা আসছে, আপনার কি জেতার কোনো সম্ভাবনা আছে? না, সম্ভাবনা 7% আছে। এই জন্যই এখন মানুষ দলে দলে কিন্তু বামফ্রন্ট ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগদান করছে, কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগদান করছে। আর বিজেপির যে কথা বলছেন, বিজেপির এখানে কোনো সম্ভাবনা নেই, কোনো লোক কিন্তু বিজেপিতে যোগদান করছে না। তো এর থেকে বোঝা যায় যে দলের যে আমাদের কর্মসূচি, আমাদের নেত্রীর যে সমাজমূলক অন্য দলের ভাঙন আপনার দলের ভরসা। হ্যাঁ, নিশ্চয়ই আমাদের ভরসা। তাছাড়া উন্নয়নের দিকটা দেখলেও আমাদের অবাক হতে হয়। আমরা হাইকোর্ট নিয়ে একটা নানা রকম জল্পনা ছিল, সেটা তো হয়নি আজও। না, কাজ চলছে, সেটা বাউন্ডারি হয়ে গেছে, টেন্ডার হয়ে গেছে, অবিলম্বে কাজ হবে। স্পোর্টস কমপ্লেক্স হচ্ছে, তারপরে মিনি রাইটার্স হয়ে গেছে, তারপরে ওদলাবাড়ির কাছে
এই যেখানে আমাদের পর্যটন কেন্দ্রটা যেটা হচ্ছে, বিশাল কাজকর্ম আরম্ভ হয়ে গেছে। সুতরাং এইসব দেখেই মানুষ তো অনেকটা নির্ভর করছে যে তৃণমূল কংগ্রেস একমাত্র উন্নয়নের পথ দেখাতে পারে। আমরা আশা করব যে এই জেলাতে লড়াই হবে সমানে সমানে, কিন্তু বিজয়বাবু যেটা বললেন, প্রেম বজায় থাকবে, শান্তি বজায় থাকবে, হিংসামুক্ত হবে এই জেলা। তার কারণ কান পাতলেই হিংসার কথা শোনা যায় রাজনীতিতে এই জেলায়। তৃণমূল স্বপ্ন দেখলেও এই জেলায় অন্তত সেই স্বপ্ন বাস্তবায়নে প্রধান বাধা কংগ্রেস, কারণ প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে প্রাক্তন জোটশরিক। দিদি এমন করি কেনে ঠকাইলেন মামাটি মানসি গুলাকে, আরে এমন করি কেনে কান্দাইলেন মামাটি মানসি গুলাকে। ওরে আশা দিলেন দিদি ভরসা দিলেন, তোমার ওই কোম্পানির টাকা রাখিবার কইলেন। কোন কোম্পানি? সারদা, রোজ ভ্যালি, এমপিএস, প্রয়াগ, রয়্যাল, আরো কত কিছু সগাকে পাঠিয়ে দিছে গামত। যাও 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 করি খাও, আর সেই পয়সা নিয়ে আমার ছবি কেন, ওই পয়সা টাকা নিয়ে আমার ছবি কেন। কত দাম ছবির? 1,86,00,000 টাকা একটা ছবির দাম। জলপাইগুড়িতে ভোটের রঙে জৌলুস এনেছেন প্রাক্তন এই আমলা। জিতুন কিংবা হারুন, দেহাতি ভাষণে রসিকতায় প্রচার জমিয়ে দিতে সুখবিলাস বর্মার জুড়ি মেলা ভার। তোমার হাওয়াই চটিও ও দিদি পেননো, এটা একটা বাজে সরকার, একটা বাজে দল, আমরা তো কোনোদিন জীবনে দেখি নাই। আরে একটা দল যাক আমরা তুলি ধরলাম যে তোমরা সরকার চালান, সেই দলটা কি কয়, বলে আমরা একে কংগ্রেস ছবি করে দেবো। আরে ছবি করবেন কংগ্রেস, 129 বছরের দল। 2011 বিধানসভা নির্বাচনে তৃণমূল সমর্থিত কংগ্রেস প্রার্থী সুখবিলাস বর্মা জিতেছিলেন জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্র থেকে। এবার তিনি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী। এবার পাশে নেই তৃণমূল, তবুও আত্মবিশ্বাসের এভারেস্টে বসে সুখবিলাস। বিধানসভায় বাজেট ভাষণে অংশ নিয়ে, বাজেট বিতর্কে অংশ নিয়ে সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন যে সুখবিলাস বর্মা, তিনি আবার শোরগোল ফেলে দিয়েছেন একেবারে দেহাতি ভাষায় লোকসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় নেমে কংগ্রেস প্রার্থী হিসেবে গ্রামে গ্রামে প্রচার অভিযানে নেমে। সবাই বলছে এখানে লড়াইটা আসলে তৃণমূলের সঙ্গে সিপিএম এর লড়াই। কংগ্রেসের সম্ভাবনা কোথায় এখানে? কংগ্রেসের সম্ভাবনা অবশ্যই আছে। এটা কোনো পঞ্চায়েত নির্বাচন নয়, এটা কোনো রাজ্য সরকারের নির্বাচন নয়, এই নির্বাচনটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের সরকার গঠনের জন্য। এবং সেখানে আমি একটু আগে এদের বলছিলাম, সেখানে দুটো প্রধান ব্লক, একটা হচ্ছে কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ, আর একটা হচ্ছে বিজেপির নেতৃত্বে এনডিএ। যে প্রত্যেকের স্ট্রেংথটা কি, কোথাও কোথাও 30টা, 40টা, 50টা, কোথাও 20টা, আমাদের এখানে ধরুন 19টা। কেমন এই যে স্ট্রেংথ নিয়ে কেউ তার প্রধানমন্ত্রী হতে পারবে না। আপনি শুধু কেন্দ্রের কে সরকার করবে তার জন্য কাকে ভোট দিতে হবে সেটাই বোঝাচ্ছে, নাকি সেটা জলপাইগুড়ির সমস্যা উঠে আসছে আপনার কথায়? নিশ্চয়ই আমাদের জলপাইগুড়ির সমস্যার কথাও তো আমি সবচেয়ে বেশি বলেছি। জলপাইগুড়ির যে সমস্যাগুলো আজকে তৃণমূল কংগ্রেস কিচ্ছু করেনি। এরা প্রথম বলল যে আমরা সার্কিট বেঞ্চ দেবো, একেবারে পুজোর পরে গিফট দেবো, আজ পর্যন্ত সার্কিট বেঞ্চ করতে পারেনি। শুধু তাই নয়, এই সার্কিট বেঞ্চ যতটুকু এগিয়ে নেওয়ার সেটা আমি করেছি। আমার সবচেয়ে বড় ইস্যু যে এখানে আমাদের মহেন্দ্র রায় এই যে 5 বছর করল, এই 5 বছরে আমাদের উত্তরবঙ্গের সমস্যা নিয়ে কিছু কথা বলল না। যে জলপাইগুড়ি রোডে উত্তরবঙ্গ এক্সপ্রেসকে থামানোর জন্য বহু মানুষ চেষ্টা করেছেন, পারেননি, আমি করেছি, আমি সেই কাজটা করেছি। এটা মানুষ বুঝবে না? জলপাইগুড়ির মানুষ, এই এলাকার মানুষ, তারা ভাববে না যে এই লোকটা কাজ করে কি করে না? আমাকে উত্তরবঙ্গ উন্নয়ন বিভাগ কোনো টাকা দেয়নি, কোনো উন্নয়ন করায়নি, কিন্তু আমি এই এলাকায় বিএডিপিতে টাকা নিয়েছি, বিআরজিএফ এর টাকা নিয়েছি, এবং সেগুলো দিয়ে উন্নয়ন হচ্ছে। এখানে মূল লড়াই যেখানে বলা হচ্ছে সিপিএম এর সঙ্গে তৃণমূলের, সেই জায়গায় দাঁড়িয়েও কংগ্রেস প্রার্থী সুখবিলাস বর্মা কিন্তু দাবি করছেন শুধু নয়, এবং তার একটা বিশ্বাস
যে তিনি এই জায়গায় দাঁড়িয়ে জয় ছিনিয়ে আনতে পারবেন। ভোট 17ই এপ্রিল, সকলেই তাকিয়ে থাকবে এই এলাকার ভোটের শেষ পর্যন্ত কি ফলাফল হলো তার উপরে। এই জেলার জন্য অনেক কিছু করেছেন, এমনই দাবি সুখবিলাসের। কিন্তু কি পেয়েছে জলপাইগুড়ি, আর কি বা পায়নি? কি চায় এই জেলা? তার খোঁজ দিল সন্ধ্যের আরেক চায়ের আড্ডা। গরম চায়ের কেটলির পাশে অভিজ্ঞতায় মোড়া কিছু মুখ। আপনার দীর্ঘ বছর ধরে ভোট দিচ্ছে, দিচ্ছে দেওয়াই হচ্ছে না কিছু আর না, চাওয়া পাওয়ার জায়গা রয়েছে, আর না দেওয়াটাই সার হচ্ছে? মূলত দেওয়াটাই সার হচ্ছে। কারণ যে অর্থে উন্নয়নের অর্থ বলে সব রাজনৈতিক দল এসে দাঁড়ায়, ভোটের পর কিন্তু সে কথাগুলো তারা ভুলে যান। আমরা জলপাইগুড়িবাসী, আমরা বঞ্চিত। উনি কিন্তু ওনার অভিজ্ঞতার জায়গা থেকে বললেন কথাটা। তা আপনাদের অভিজ্ঞতা কি একই মনে হয়? আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যাতায়াতের সমস্যা। এই উন্নয়নের দিকে রাস্তাঘাট, যোগাযোগ, ট্রেন চলাচল, ট্রেনের পরিষেবা, সমস্ত কিছুর দিক দিয়ে একটু ঘাটতি আছে এখানে। আচ্ছা, আমারও একটা প্রশ্ন আছে, এটা কি সত্যি যে দক্ষিণবঙ্গ সোনার চাদরে মুড়ে গেছে বা মুড়িয়ে দেওয়া হয়েছে, উত্তরবঙ্গটাই শুধু বঞ্চিত, এমন কি ব্যাপারটা? 100 বার কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর বঞ্চিত। আপনার কি মনে হয় যে খুব সমৃদ্ধশালী জেলা সেগুলো দক্ষিণের বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর? এটা একটা আভিজাত্য ছিল এই শহরগুলো, শিক্ষা ব্যবস্থা, সবকিছু দিক দিয়ে, সংস্কৃতির দিক দিয়ে। কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে সেইখান থেকে আমরা পিছিয়ে যাচ্ছি, আমরা আস্তে আস্তে পকেটে পড়ে যাচ্ছি, আমরা বর্ধিষ্ণু গ্রামে পরিণত হয়ে যাচ্ছি। অনেক পিছিয়ে গেছি। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট এটা খুব দারুণ একটা জায়গা ছিল, আমাদের গর্ব ছিল এক সময়। এখন সেই জলপাইগুড়ি একেবারে পিছিয়ে। ডিভিশনাল হেডকোয়ার্টার এটা এখনো আছে, কিন্তু দেখুন ডিভিশনাল হেডকোয়ার্টার হওয়ার সত্ত্বেও জলপাইগুড়িকে সব দিকে বঞ্চিত করা হয়েছে। গনগনে আঁচে ফুটছে চায়ের জল, ফুটছে মানুষের ক্ষোভও। কবে প্রশমিত হবে কে জানে। একসময় যে আভিজাত্য ছিল জলপাইগুড়ির ভূষণ, তা খসে পড়ছে প্রতিনিয়ত, প্রতিদিন। তবু রাজনীতির কারবার অট্টালিকা তৈরি করে এই ক্ষয়িষ্ণু শহরে। ধুঁকতে থাকা চা বাগানগুলির মতোই ধুঁকছে জলপাইগুড়ির অর্থনীতি। একদিকে রাজনীতির অট্টালিকা, অন্যদিকে অর্থনীতির কুঁড়ে ঘর। এই চরম বৈপরীত্যের মধ্যেই 17ই এপ্রিল ইভিএম এর সামনে দাঁড়াবেন জলপাইগুড়ির মানুষ। কিন্তু এই ভোটে সেই বৈপরীত্য দূর হবে কি? হয়তো ভোটের পরেও প্রতিধ্বনিত হবে সেই একই প্রশ্ন। ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে জলপাইগুড়ি থেকে দীপক ঘোষ, এবিপি আনন্দ।